নমস্কার, আমি শান্তি। শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা। সবাইকে একটা মিষ্টি সুপ্রভাত জানিয়ে আজ আমি আমার এই ব্লগটি আপনাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম। আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি স্কুল টিফিনটা বানিয়ে নিই। প্রেসারে ছোলার ডাল, নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসালাম। আসলে রাত্রেবেলা ছোলার ডালটাই ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা দিব্যা স্কুল যাবে তো একটু কিছু বানিয়ে দেব সেই জন্য। আর এই দিকে আমি এখন একটু আটা মেখে নেব। আজকে ভেবে তো ছিলাম রুটি দেব, কিন্তু পরোটা দিলাম, কারণ ও আমাকে বললো মা ছোলার ডালের সাথে না লুচি খাবো, তো লুচিটা দেবো না, আমি ওকে পরোটা করে দেব। সংসারে কিন্তু হাজারো কাজ, কখনো বলতে পারবো না যে এই ব্যাস এই কয়েকটা কাজ করলেই আমার ছুটি। তো একটা সংসার, সেই সংসারকে গুছিয়ে রাখতে আমি না একটা রুটিন ফলো করি। কারণ আমি যদি আগোছালোভাবে কোনো কাজ করি, আমি দেখেছি যে আমার কাজটা ঠিকঠাকভাবে হয় না। একটা জিনিস শেয়ার করি, দেখুন আমি এই জায়গাটা কিন্তু পরোটাগুলো বেলেছিলাম, আর আমার কিন্তু খুব বেশি যে গুঁড়ো আটা পড়ে আছে বা খুব বেশি এখানটা নোংরা হয়েছে তা কিন্তু না। আটা রুটি আর যাই বেলি না কেন, আমার না খুব একটা যে চতুর্দিকে গুঁড়ো আটা পড়ে তেমন কিন্তু হয় না, আর নিচটাও কিন্তু খুব একটা অপরিষ্কার থাকে না। প্রতিদিন পরিপাটি থাকাটা কষ্টকর হলেও কিছু বিষয় নিয়মিত করলে কাজটা না অনেক সহজ হয়। এই জন্য দরকার দৈনন্দিন কাজে ছোটোখাটো পরিবর্তন। যেমন সকালে তাড়াতাড়ি ওঠা। সকালে তাড়াতাড়ি উঠতে হবে বিষয়টা অনেকের কাছে ভয়ঙ্কর। ঘুম গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তবে স্বাভাবিক সময়ের কমপক্ষে 20 মিনিট আগে ঘুম থেকে উঠলে দেখা যায় নিজের কিছু কাজ খুব সহজেই গুছিয়ে নেওয়া সম্ভব হয়। আর আমি তো অনেকটাই ভোরে উঠি, তাই আমার আরও তাড়াতাড়ি সব কাজগুলো গুছানো হয়ে যায়। যে কোনো কাজ শুরু করার আগে যদি সঠিক পরিকল্পনা করে সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হয়, তাহলে কাজ কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন করা যায়। সকালে ঘুম থেকে উঠে সারাদিন কি কি কাজ করতে হবে সেটার তালিকা করা, সাথে মানসিক একটা প্রিপারেশন সেটা তো থাকেই, যেটা আমাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দেয় এবং সুন্দরভাবে কাজটা কিন্তু কমপ্লিট করতে অনেকটাই হেল্প হয়। জানি সবাই সুন্দরভাবেই কাজকর্ম করে, সবাই সবার মতো করে রুটিন মাফিক সাজিয়েও নিয়েছে, তবুও আমি আমার কথাটা বললাম। আমি যখন প্রথম প্রিপারেশন না নিয়ে কাজকর্মগুলো করতাম তখন না আমার অনেক অসুবিধে হতো, আমি ঠিকভাবে সময় পেতাম না। তো তারপর যখন আমি একটু চেঞ্জ হলাম, প্রথম একটু কষ্ট হয়েছিল, তারপর দেখলাম যে এই পদ্ধতি অনুসরণ করে পরিবর্তন লক্ষ্য ঠিক করা যাচ্ছে। প্রতিদিন কাপড় ধোয়ার তো একটা ব্যাপার থাকেই, অনেকেই ময়লা জামা কাপড় জমাতে থাকেন, একবারে সকল কাপড় ধোবে এই জন্য আর কি। এটা অনেক ক্ষেত্রেই সময় বাঁচাতে পারে মনে হয় আর কি সাময়িকভাবে, তবে পরিবার বড় হলে প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে ফেলাই ভালো। নোংরা কাপড়ের স্তূপ এমনিতেই ঘর এলোমেলো ভাব একটা নিয়ে আসে। তারপর হচ্ছে একটি সহজ উপায় হলো সকালে ঘুম থেকে উঠেই ময়লা কাপড় ধুতে দেওয়া এবং রাতে ভাঁজ করে রাখা, যেটা আমি কিন্তু করি। এর ফলে বাড়িতে একটি গোছানো পরিবেশও তৈরি হয়। অনেক সময় আমি কি করি, ওই বেটুকে একটু সন্ধ্যাবেলা পড়তে বসিয়ে বা টিউশনটাও থাকে, টিউশন পাঠিয়ে আমি সেই সময়টা গুছিয়ে নিই আর কি। আমার আরও একটা টিপস যেটা ফলো করি সেটা হলো কালকের শুরু আজ রাত থেকে, পরের দিনের প্রস্তুতি শুরু হওয়া উচিত আগের দিন রাত থেকে। কেন বলছি জানেন, এই পদ্ধতির সাহায্যে না পরের দিনের সকালের যে কাজটা থাকে সেটা না অনেকটা গোছানো থাকে ও সুন্দরভাবে পরবর্তী দিনের যে কাজটা করব সেটা খুব ভালোভাবে হয়ে যায়।
যেমন প্রতি রাত্রে পরের দিনের জন্য প্রস্তুতি তো গ্রহণ করতেই হবে। কোন কাপড় ধুতে হবে, কি রান্না করা হবে, রাতের খাবার কি তৈরি করা হবে, কি নাস্তা যাবে, এই সব বেশিরভাগ ক্ষেত্রেই আমি আগের দিন কিন্তু রাত্রেবেলা যখন ঘুমোতে যাই বা তার আগে একটু ভেবে রাখি। আর সবথেকে বড় কথা কি জানেন তো, আমি যেমন বেটু যে সকালবেলা স্কুলে যাবে তার ড্রেসটা ঠিকঠাক করে রাখি, ব্যাগটা ঠিকঠাক করে রাখি, ও যে টিফিন বক্সটা নিয়ে যাবে সেটাকে ঠিকঠাক করে রাখি, তারপরে টিফিনটা ওর জন্য কী বানাবো সব কিছু আর কি, যে যে বাসনগুলো আমার লাগবে সেই বাসনগুলো হাতের কাছে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। মানে টুকটাক আর কি এরকম কাজ আমি করে রাখি বলে না আমার কিন্তু অনেকটা হেল্প হয়। আর একটা বড় কাজ যেটা আমি করি সেটা হচ্ছে নিয়মিত অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সরিয়ে ফেলি। আর এই জন্য না আমার হাজব্যান্ডের সঙ্গে আমার অনেক সময় কি হয়, একটু রাগারাগিও হয়। ও একটু বলে যে তুমি একটু বিশ্রাম নাও, একটুখানি নিজের জন্য সময় বার করো, তুমি যে বলো তোমার শরীর ভালো লাগছে না তো একটু রেস্ট নাও। আর আমার মনে হয় যে আমার কাছে যখন এক্সট্রা কিছু সময় আছে তাহলে আমার যেগুলোর প্রয়োজন নেই সেই সমস্ত জিনিসগুলো একটুখানি সরিয়ে দিলে কি একটু স্পেস পাওয়া যাবে, এই রকম আর কি। যেমন অপ্রিয় জিনিস থেকে মুক্তি মানে হলো সঠিক স্থানে জিনিসটা রাখা, কাজ শেষে সেই জিনিস ঠিক স্থানে রাখতে হবে, এটা হচ্ছে আমার একদম একটা রুলস বলতে পারেন। যে জিনিসের প্রয়োজন শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে ময়লার ঝুড়িতে ফেলে দিলেই হবে। যেমন অনেক সময় কী হয়, কাগজ, আমার মেয়ে বেশি কাগজপত্রগুলোকে নষ্ট করে, রাবার, তারপরে কোনো কিছু আর কি, খেলনা কিংবা যাই হোক, চা কফির যে বা চকলেটের যে র্যাপার, যে কোনো জিনিস সেইগুলো আমাকে আমি একটু সরিয়ে রাখতে ভালোবাসি। যাই হোক, আজ আমি অনেকগুলোই কথা বললাম। আমি শুধু আমার কাজ করার মানে আমার লাইফস্টাইলের যেভাবে আমি কাজটা করি সেটা শুধু একটুখানি শেয়ার করলাম। আর এদিকে আজকে দিব্যার পাপা স্কুল গিয়েছিল, দিব্যার রিঅ্যাডমিশন ছিল, সাথে এই বুকসগুলো আনার ছিল। তো দেখুন অনেকগুলো বুক, আর সত্যি বইগুলো প্রচুর মোটাও আছে আর অনেকটা পড়া, মানে ওর বইটা দেখে আমারই একটু নার্ভাস লাগছে যে এত পড়া কিভাবে করাবো, কিভাবে হবে, কারণ স্কুল টাইমটা অনেকটা চলে যায়, তো সেই সকাল থেকে দুপুর হয়ে যায়, তারপরে এসে মাঠ থাকে, টিউশন থাকে, তার মধ্যে ও নাচ গান ড্রয়িং এসব তো শিখছেই, তো সেগুলো একটা বিরাট বড় ব্যাপার, কারণ সময় না হলে শুধু তো শিখিয়ে শিখিয়ে লাভ নেই, সেগুলো করানো মানে সত্যিই টাইম নষ্ট করা আর কিছুই না। তো যাই হোক, ভাবছি যে ওর যে দুটো টিউশন ছিল, ইংলিশের একটা এক্সট্রা দিয়ে রেখেছিলাম দীপক স্যারের, তো দেখি সেটা যদি পারি তো অফ করে দেব, যদি পারি তো, কারণ চাইছিলাম, তবে স্যার বারবার বলছেন যে না, ও যখন ভালো পড়াশুনো করে, ইংলিশটা যখন ভালো করছে, ইংলিশ মানে গ্রামার স্যার এখন পড়ান ক্লাস 4 অবধি, 5 থেকে স্যার বুক ধরেন, তো স্যারও বারবার বলছেন যখন যে না ছাড়াতে হবে না, থাক ও করুক, ও ভালো পড়ছে ভালো করছে, তো সেই জন্য আর কি ছাড়াতেও পারছি না। এদিকে টাইমটাও খুব শর্ট হয়ে যাচ্ছে, শুধু যে ও একটা টিউশন যাচ্ছে বলে টাইমটা শর্ট হচ্ছে তাও না। আর এদিকে তো অনেক বড় সিলেবাস, দেখতেই পাচ্ছি, আপনারাও দেখছেন, অনেকটাই আছে, অনেক কিছুই আছে। মোটামুটি বুকগুলো দেখলাম বেশ স্ট্যান্ডার্ড আছে। আর এই বছর থেকে তো ওদের নাম্বারিং আছে, পাস ফেল আছে, তারপরে হচ্ছে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম একটা পজিশন, এইসব জিনিসও আছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ডিএভি স্কুলের রুলস, কারণ যার বাচ্চা পড়ে ডিএভি স্কুলে তারা নিশ্চয়ই এই ব্যাপারটা জানেন, আর যারা জানেন না তাদেরকেই বলছি আমি। আসলে ও যে স্কুলে পড়ে ডিএভি, ওই স্কুলের না রুলস আছে যে ক্লাস 2 পর্যন্ত কোনো মার্কিং থাকে না, কোনো পজিশন থাকে না, শুধু ম্যাম ঠিক ভুল কারেকশন করে ব্যাস, আর রিপোর্ট কার্ড আমাদেরকে জমা দেন। এবারেও আছে 3টে হিন্দি, তারপরে আছে কম্পিউটার, এটাই হচ্ছে কম্পিউটার, এর মধ্যে অনেক কিছুই আছে দেখলাম, ভালোই হয়েছে, কম্পিউটার তো এখনকার দিনে বাচ্চাদের জানাটা দরকার। এবারে জিকেও দিয়েছে, আরও অনেকগুলোই সাবজেক্ট আছে, তবে এখনও আরও একটা বই আসতে বাকি আছে, সেটা হলো বাংলা বইটা,
সেটা কবে দেবে ঠিক জানা নেই আমার। স্যারের সাথে এই ব্যাপারে আরেকবার কথা বলবো। আর এইবারে শুনলাম সপ্তাহে 2 দিন করে বাংলা ক্লাস হবে। এদিকে আয়, এদিকে আয় ডুগু, আসো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা কি কি ওরে বাবা রে, ঠিক আছে ঠিক আছে, আর নাচতে হবে না, পড়ে যাবি, এত নাচছিস না, ঠিক আছে। ওরে বাবা রে, ওরে বাবা, আর নাচতে হবে না, পড়ে যাবে নাচতে নাচতে। হ্যাঁ, ধুম ফটাস হয়ে যাবে, ধুম ফটাস। যাওয়া যাবে না, ও না, অসম্ভব ব্যাপার, ওইদিকে যাওয়া যাবে না, অসম্ভব। তুই আমার ফটোগুলো ছিঁড়ে দিচ্ছিস না। এদিকে আয়, খেলবো খেলবো, আয় 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 আয়, খেলবো খেলবো, আয় ডুগু, আয় আয় আয়, যাবো আয়। ও বাবা, কত বড় বড় দূর, ওইদিকে দেখ দেখ। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে, তুই এদিকে অ্যাবা ব্যাবা যা করবি কর, ফটো আমার আর ছিঁড়তে দেবো না, অনেক কষ্ট করে ফটো লাগিয়েছি আমি। নো 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 নো, আবার থেকে নিচে রে, বেটো ওখানে দাঁড়িয়ে থাক। ছোটোবেলায় আমরাও যখন নতুন বই নিয়ে বাড়িতে যেতাম তখন কিন্তু মা সবার প্রথম এই কাজগুলোই করতো দেখেছি। সবার প্রথম তো বইগুলো সেলাই করে দিত, তারপরে বেশ সুন্দর করে মলাট করে দিত। তবে এখনকার মতো এই মলাট পেপার দিয়ে করতো না, আগে দেখেছি ওই পেপার দিয়েই বেশ সুন্দর করে ডবল মলাট করে দিত, মানে পেপারটাকেই ডবল করে দিয়ে বেশ মোটা করে মলাট করে দিত। আর আমরা কি করতাম ছোটোবেলায়, যদি কোনো নায়ক নায়িকা বা কোনো ফ্লাওয়ার এরকম যদি কিছু থাকতো সেটাকে ফ্রন্টে রাখতাম আর সেটাকে সুন্দর করে আবার পেন দিয়ে সাজিয়ে দিতাম, কালারিং পেন ইউজ করতাম তখন। আর এখন আমি মা হয়েছি তাই আমিও সেই জিনিসটাই মাথায় রেখেছি যে সবার প্রথম বইটা আনলেই আমাকে মলাট করে দিতে হবে। এই সেলাইটা আমি করতাম না আসলে, না গত বছর দেখলাম দিব্যা বইগুলোকে একদম উড়িয়েই দিচ্ছে, মানে খুলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এই রকম। কেন যে ওর এত বইগুলো খুলে যায় আমি বুঝতে পারি না। তো সেই জন্য এবারে ভেবেইছি যে আমার মাও যেমন করে দিত, ওই আমরাও হয়তো ওরকমই করতাম বলে, তো ওটাই বেটার হবে। তো সেলাইটা করে দিই। আর দেখুন আমি না গুণ ছুঁচটা নিয়ে এসেছি, কিন্তু কোথায় যে রেখেছি একদম মনে পড়ছিল না, তাই ওই কাঁথা সেলাই করার ছুঁচটা নিয়ে করতে গিয়ে ছুঁচটা গেল ভেঙে, ওরকমই রেখে দিয়েছি, থাক পরের দিন করব। আর এইদিকে মেয়ের বায়না হলো যে আমি আজকে দুধ রুটি খাবো না, তুমি আমায় এগ রোল এনে দাও। তো আমি ভাবলাম আবার কে এগ রোলটা আনতে, আবার তাছাড়া সেটা ময়দারও জিনিস, বললে ওর পাপা এনে দেবে, কিন্তু আমার না খুব একটা পছন্দ না। তো আমি সেই জন্য রুটিটাকেই গরিবের যে এগ রোল বলে ওইভাবেই আর কি বানিয়ে দিয়েছি রুটি দিয়ে। এমনিতেই আজ সকাল থেকে আমাদের পাম্পটা খারাপ হয়ে গেছে, একদম ট্যাঙ্কিতে জল নেই। আর ওর পাপা সেই সকাল থেকে মিস্ত্রি নিয়েই ব্যস্ত আছে। এই 7টা সাড়ে 7টার সময় হবে একটু ঠিক হয়েছে, তাও জল একদম আস্তে আস্তে করে উঠছে। আগামীকাল হয়তো বারে আবার কোনো লোক নিয়ে এসে সেটা ঠিক করা হবে। তো আপাতত আমি সেই জন্য আর ওকে কিছু বললাম না, কারণ ও ব্যস্ত ছিল এই সব নিয়ে প্রচুর। তো সেই জন্য আমি নিজেই বললাম ঠিক আছে চলো বানিয়ে দিই। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। বাই।